কণ্ঠমঞ্জরি চ্যানেলে আপনারা স্বাগত। আমি সলিল সরকার। আজ আপনাদের শোনাব প্রচেত গুপ্তের লেখা গল্প কাঞ্চন দা। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। শুরু করছি গল্প কাঞ্চন দা। এই গল্প সত্যি, এতটাই সত্যি যে মনে পড়লে তীব্র ভয় পাই। নিজেকে নিয়ে ভয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কপালে ঘাম জমে যায়। নিজেকে বোঝাতে চাইছি এটা সত্যি নয়, এটা নিছকই একটা গল্প, ভয়ের কিছু নেই। তারপরেও কিন্তু ভয় কাটছে না। সে দিনটা ছিল বুধবার। অফিসে নিজের ঘরে বসে কাজ করছি। সবেই লাঞ্চ ব্রেক শেষ হয়েছে। কাজের খুব চাপ। কোনো প্রজেক্ট ফেলে রাখায় আমি বিশ্বাস করি না। মোটেই 44 বছর বয়সে এত বড় একটা কোম্পানির এত উঁচু পদে বসার চট করে সুযোগ হয় না কারো সহজে। আমার হয়েছে। গাছ থেকে পড়ে হয়নি, পরিশ্রম, বুদ্ধি আর সততা দিয়ে হয়েছে। একে ধরে রাখতে চাই। শুধু অফিস নয়, মালিনীর বেলাতেও তাই। 8 বছরের দাম্পত্যে আমার কোনো ফাঁকি নেই। সুন্দরী স্ত্রী তার স্বামীর কাছ থেকে যাবতীয় আদর ও আবদার মিটিয়ে নিতে পারে, সেই সুযোগ তাকে আমি দিয়েছি। ফলে অফিস যেমন আমার উপর খুশি, খুশি আমার স্ত্রীও। আমি একজন সফল এবং দায়িত্বশীল মানুষ। এরকম হলে পুরুষ মানুষ অনেকটাই অহংকারী হয়ে পড়ে। যাই হোক, সেদিন কাজের মধ্যে পিয়ন ঘরে এসে একটা চিরকুট দিল। স্যার, একজন ভিজিটার এসেছেন, বলছেন উনি নাকি আপনার দাদা। দাদা? আমি তো বাবা মায়ের একমাত্র সন্তান, দাদা কোত্থেকে এলো? বিরক্ত মুখে চিরকুটে চোখ বোলাই। আমার ডাকনাম ধরে লেখা। আমি কাঞ্চনদা রে, দত্তপুকুরের কাঞ্চনদা। মনে পড়ছে নিশ্চয়ই। খুব বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি, একবার কথা বলতে চাই। আমার ভুরু কুঁচকে গেল। কি কাঞ্চনদা? মনে তো পড়ছে না। তবে দত্তপুকুর অবশ্যই মনে পড়ছে। 10 বছর বয়স পর্যন্ত ওখানেই কাটিয়েছি। তারপর বাবা বদলি হয়ে গেলেন, দত্তপুকুরও জীবন থেকে চলে গেল। আর যাওয়া হয়নি। 34 বছর পরে সেখানকার সব লোককে মনে রাখব এমন কোনো কারণও নেই। তবু পুরনো পাড়ার কথা যখন বলছে, তখন একবার দেখাই যাক লোকটাকে। প্রাইভেট সেক্রেটারিকে ইন্টারকমে ধরলাম। স্নিগ্ধ, একজনকে এসেছে, দেখো তো কি বলতে চায়। ঘরে রাখতে হবে না, রিসেপশনে গিয়ে কথা বলো। এই পর্যন্ত বলে একটু থামলাম। ফের বললাম, আর শোনো, বলবে আমি খুব ব্যস্ত আছি, যা বলার যেন তোমাকেই বলে। 10 মিনিট পরে স্নিগ্ধ মোবাইলে ফোন করলো। নিচু গলায় আমতা আমতা করে বলল, স্যার, উনি টাকা চাইছেন। পরশু লাংসের কি একটা অপারেশন হবে, শ্বাস নিতে সমস্যা। কিছু টাকা জোগাড় করার পরও লাখখানেক কম পড়েছে। বলছেন রোজগারপাতি তেমন নেই, আপনি যদি কিছু দেন পরে নাকি শোধ করে দেবে সব। আমি আকাশ থেকে পড়লাম। শ্বাস নিতে সমস্যা তো আমি কি করব? যাকে মনেই করতে পারছি না, সে আচমকা এসে শ্বাস প্রশ্বাসের জন্যে টাকা চাইলেই হলো। কত রকম ঠকবাজি যে দুনিয়া ভরে গেছে। নিজেকে সামলে নিয়ে বললাম, কি নাম লোকটার? স্নিগ্ধ বলল, কাঞ্চন, কাঞ্চন চক্রবর্তী, দত্তপুকুরের ঠিকানা। স্যার, সত্যি মিথ্যে জানি না, তবে ডাক্তারের প্রেসক্রিপশন, নার্সিংহোমের কাগজ দেখালেন। অনেক কষ্টে নাকি আপনার অফিসের খোঁজ পেয়েছেন। বলছেন আপনি নাকি দেখলেই চিনতে পারবেন এবং কিছু ব্যবস্থা করবেনই। ফোন নম্বর চাইছেন স্যার, বাড়ির ঠিকানাও। খবরদার, কিচ্ছু দেবে না। স্নিগ্ধ বলল, না না, দেবো না স্যার, তবে স্যার আপনার কথা খুব কনফিডেন্টলি বলছেন। বললাম, ফ্রডরা খুব ভালো অভিনয় জানে। হ্যাঁ, সেটা তো ঠিকই স্যার। কাল ফোনে তোমার সঙ্গে যোগাযোগ করতে বলো, অফিসে এসে নয়, ফোনে। ততক্ষণে আমি একটু মনে করার চেষ্টা করি। ফের কাজে ডুবে গেলাম এবং কাঞ্চনদা বিষয়টা মন থেকে একেবারে বেমালুম ভ্যানিশ হয়ে গেল। মনে পড়ল বাড়ি ফেরার পথে গাড়ি তখন লেকের পাশে সিগন্যালে আটকেছে। কাঁধে ব্যাগ নিয়ে হৈ হৈ করে কয়েকজন কম বয়সী ছেলে রাস্তা পার হচ্ছে।
নিশ্চয়ই সাঁতারে গিয়েছিল। লেকের পাশ দিয়ে যেতে হলে প্রায় এদের দেখতে পাই, খেয়াল করি না। আজ যেন কি হলো, মাথায় বিদ্যুৎ চমকে উঠল। এক ঝটকায় মনে পড়ে গেল 34 বছর আগে সেই দিন। মনে পড়ে গেল সেই দিঘি। সাঁতারে পটু না হয়েও এক দুপুরে বন্ধুর পাল্লায় নেমেছিলাম জলে। তখন ঘাটে বসে বিড়ি ফুঁকছিল পাড়ার বখাটে ফালতু কিশোর কাঞ্চনদা। বাড়ির কড়া শাসন ছিল, এইসব ছেলেদের সঙ্গে একদম মিশবি না, তাকাবি না, কথাও বলবি না কখনো। না, তাকাইনি, কথাও বলিনি। পাশ কাটিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে জলে ঝাঁপ দিই। কি যে ভয়ঙ্কর ছেলে মানুষই করেছিলাম। কয়েক মিনিটের মধ্যে বুঝতে পারি ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। কোনো রকমে ভেসে উঠে হাত তুলে চিৎকার করে উঠি, কাঞ্চনদা, কাঞ্চনদা বাঁচাও। তখন অন্য কোনো নাম মনে আসেনি। সে কি আমার দোষ? নিশ্চয়ই জলে ঝাঁপিয়ে পড়েছিল কাঞ্চনদা, নইলে চুলের মুঠি ধরে ঘাটে টেনে তুলল কি করে। উপুর করে শুইয়ে দিয়ে পেটের জল বার করতে করতে বলল, বাড়িতে বলিস না, খুব মার খাবি। এ এমন কিছু নয়, জীবনে সবাই একবার না একবার ডুবে যায়, আর কেউ না কেউ এসে ঠিক বাঁচিয়ে দেয়। ভুলে যা। সেই কাঞ্চনদাই কি আজ এসেছিল? তাই হবে। আমার কাছে আসার মতো দত্তপুকুরের কাঞ্চনদা আর কে আছে? এসি গাড়িতে ঘামতে শুরু করলাম। ঘটনাটা কেন মনে পড়ল? আমি তো ভুলেই গিয়েছিলাম। মৃত্যুর মুখের আতঙ্ককে কে বয়ে বেড়াতে চায়? যে খুশি চাক, আমি চাই না। মানুষের সব সুখ হাতে নিয়ে আমি এখন আদ্যপান্ত জীবন্ত, আর মৃত্যু সুখ থেকে যদি বাঁচিয়েই আনে নিষিদ্ধ কেউ, তাহলে তো কথাই নেই। স্মৃতি দ্রুত মুছে ফেলো। তাই তো এতদিন করেছি। যত বড় হয়েছি, ভালো হওয়ার তালিম নিয়েছি। দত্তপুকুরের হাবুডুবু, শ্বাসকষ্ট, বাঁচার আকুতি এবং শেষ পর্যন্ত ফালতু কাঞ্চনদার হাত ধরে বেঁচে দেওয়ার ঘটনাটাকে ধুলো কাদার মতো সাফ করে দিয়েছি মন থেকে। শুধু জানি আমাকে চকচকে হতে হবে, আরো বড় হতে হবে, অনেক অনেক বড়। কাঞ্চনদাই তো বলেছিল ভুলে যা, বলেনি? তাহলে কেন এসেছে আজ বাঁচিয়ে রাখার দাম চাইতে? সে কি জানে না আমি ওকে সাহায্য করার মানে সেদিনে সেই মৃত্যুর সম্ভাবনাকে মেনে নেওয়া? সঙ্গে এটাও প্রমাণ হবে সমাজের একজন বাতিল মানুষ একদিন আমাকে চুলের মুঠি ধরে না বাঁচালে কোথায় আমি থাকতাম, কোথায় আমার কেরিয়ার, কোথায় স্ত্রীর মুগ্ধতা, কোথায় বা লোকের হিংসে? আমার বেঁচে থাকাই যদি একটা ফালতু লোকের জন্য হয়, আমার যাবতীয় কৃতিত্বের সেও তো কিছুটা ভাগীদার। এ কখনো হতে দেওয়া যায়? আমি বাড়ি পৌঁছানোর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। পরদিন কাঞ্চন চক্রবর্তী নামে কেউ একজন ফোন করে আমার প্রাইভেট সেক্রেটারির ফোনে। সে বলে, ভুল করছেন, আপনি যার কথা বলতে চাইছেন তিনি আমার স্যার নন। স্যার কোনোদিনও দত্তপুকুরে থাকেননি। বলেই ফোন নামিয়ে রাখে। তারপর আরও 15 দিন পেরিয়ে যায়। সেদিনও ছিল বুধবার। কাজের মধ্যেই স্নিগ্ধ ইন্টারকমে আমাকে ধরল। স্যার, এইমাত্র একটা ব্যাড নিউজ। আমি কি আপনাকে বলবো? আমি চুপ করে বসে থাকি।